দেখ যে বাকি যে পার্টটা ছিল ওটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে প্রথমত নিউক্লিওফাইল মানেই তো বলেইছিলাম যে কোনো একটা নিউক্লিওফাইল থাকবে, NU মাইনাস যাকে বলা হয়, ঠিক আছে? তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে হচ্ছে যে অ্যালডিহাইডের কিটোনের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন থেকে কি বোঝা যাচ্ছে? যে নিউক্লিওফিলিক অ্যাডিশন থেকে বোঝা যাচ্ছে যে কোনো কিছু অ্যাড হবে, রাইট? কোনো কিছু অ্যাড হবে, কোনো একটা নিউক্লিওফাইলেসে অ্যাড হবে, অ্যালডিহাইডে কোনো একটা নিউক্লিওফাইলেসে অ্যাড হবে, ঠিক আছে? তো এবার ভালো করে দেখবি যে যদি ধরে নি আমি একটা অ্যালডিহাইড ধরি, ঠিক আছে, লাইক আর একটা অ্যালডিহাইড আছে, ঠিক আছে? এখানে কোনো একটা নিউক্লিওফাইলেসে অ্যাটাক করবে। প্রথমত এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর এই কার্বনের হাইব্রিডাইজেশন বোঝা। অ্যালডিহাইডে এই কার্বনের হাইব্রিডাইজেশন কি? sp2। কেন? তিনটে সিগমা বন্ড আছে, তো sp2, 1+2 3, ঠিক আছে? তিনটে সিগমা বন্ড আছে, তো sp2। আর sp2 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে তার জিওমেট্রি কি হবে? ট্রাইগোনাল প্লেনার। এগুলো সব কিন্তু লিখতে হবে এক্সামে, ট্রাইগোনাল প্লেনার। এবার যখন কোনো নিউক্লিওফাইলকে অ্যাটাক করবে, যখন কোনো নিউক্লিওফাইলকে অ্যাটাক করবে, কিভাবে অ্যাটাক করবে? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কিভাবে অ্যাটাক করবে যদি আমি একটুখানি এটাকে একটু মডিফাই করে একটু লিখি, আমি জাস্ট এভাবে লিখছি, এভাবেই এক্সামে এভাবেই দেখাবি, ঠিক আছে? তো কিভাবে অ্যাটাক করবে? তো অ্যাটাক করবে এরকম পারপেন্ডিকুলারলি। কিভাবে অ্যাটাক করবে? এরকম পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। পারপেন্ডিকুলার, যে বলছি না ট্রাইগোনাল প্ল্যানার, তো পারপেন্ডিকুলার টু দ্য ট্রাইগোনাল প্ল্যানার প্লেন নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আর অ্যাটাক করে কি হবে? এইটা তৈরি করবে। সরি, এরকম তৈরি করবে। আমি ঠিক আনতে পারছি না জিনিসটা, এরকম তৈরি করবে। নাও দিস স্ট্রাকচার ইজ, যদি ভালো করে দেখিস এখানে চারটে সিগমা বন্ড রয়েছে, তাহলে এটা হচ্ছে sp3 স্ট্রাকচার হুইচ ইজ টেট্রাহেড্রাল ইন জিওমেট্রি। তো জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল ইন জিওমেট্রি, ঠিক আছে? জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, ঠিক আছে? এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একে বলা হয় টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড আয়ন। একে কি বলা হয়? টেট্রাহেড্রাল। যেখানে sp3 আসবে হাইব্রিডাইজেশন, সেটাই হবে টেট্রাহেড্রাল, ঠিক আছে? তো একে বলা হয় মানে যেখানেই আসবে বলাটা ঠিক নয়, অনেক ক্ষেত্রে এক্সেপশন হয়, ভ্যারিয়েশন হয়। বাট যদি চারটে সিগমা বন্ড থাকে, পয়েন্ট টু বি নোটেড, চারটে সিগমা থাকে আর চারটে সিগমা বন্ডের জন্য যদি sp3 আসে, তাহলে দ্য জিওমেট্রি উইল বি টেট্রাহেড্রাল, ঠিক আছে? জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, ঠিক আছে? তো একে বলাও হয়, এর নামটাও বলা হয়, এটা কিরকম আসছে, একটু বেঁকা হয়ে গেছে কেন ভিডিওটা, ঠিক আছে? তো এর নামটাও বলা হয় একে টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড আয়ন, টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড আয়ন। নাও এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একে বলে টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড আয়ন। এখন এইটা হওয়ার পর কি হয়? এটাকে আমরা অ্যাসিডিফিকেশন করে দিই। কি করে দিই? অ্যাসিডিফিকেশন করে দিই। এটা আমি কি বলছি বলতো? এটা আমি বলছি মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, শর্টে লিখলাম NAR, মেকানিজম অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এতে তার মেকানিজমটা বলছি। লাস্ট স্টেপে কি করে আমরা এটাকে অ্যাসিডিফিকেশন করে দিই, আর অ্যাসিডিফিকেশন হয়ে গেলে আমার কাছে এটা চলে আসে, ঠিক আছে? এবার আমরা ডিফারেন্ট টাইপের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেখবো, দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে? এরপর ডিফারেন্ট টাইপের আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেখবো। প্রথম হচ্ছে অ্যাডিশন অফ অ্যালকোহল। প্রথম আমরা দেখবো কি? অ্যাডিশন অফ অ্যালকোহল। অ্যাডিশন অফ অ্যালকোহল। এবার অ্যাডিশন অফ অ্যালকোহলে প্রথমত একটা অ্যালডিহাইড নেব,
নেওয়ার পর কি করব, এর আমরা অ্যাসিডিফিকেশন করব, মানে এতে অ্যাসিড দেবো। অ্যাসিড দিলে কি হবে, এর মাথায় যে লোন পেয়ার আছে সে H+ কে অ্যাবজর্ব করে নেবে, তাহলে RC এটা তৈরি হবে, RC ডাবল বন্ড ও মাথায় প্লাস H এখানে হাইড্রোজেন, ঠিক আছে, কেননা অক্সিজেনের 3টে বন্ড, তো অক্সিজেনের মাথায় প্লাস চলে এসছে। নাও এবার যখন আমরা একে নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাবো, ঠিক আছে, এখানে আমরা নিউক্লিওফাইল কি ইউজ করছি, এখানে আমরা নিউক্লিওফাইল ইউজ করছি হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল ইউজ করছি। তো অ্যালকোহল কি হয়, ROH, এটাকে তো অ্যালকোহল বলা হয়। এখানে CH3CH2H হতে পারে, ঠিক আছে, এখানে CH3OH হতে পারে, যা কিছু হতে পারে। একটা অ্যালকোহল নিলাম ROH, ঠিক আছে। আমরা কি করছি, অ্যাডিশন অফ অ্যালকোহল। প্রথম স্টেপে কি করলাম, এই যে অ্যালডিহাইডটাকে অ্যাসিডিফিকেশন করিয়ে নিলাম। কেন করালাম একটুখানি পরে বুঝতে পারবে। যখন একে আমরা অ্যাসিডিফিকেশন করালাম, দিয়ে এই জিনিসটা তৈরি হলো। এরপর এই যে অ্যালকোহলটাকে দিয়ে অ্যালকোহলটাকে এতে অ্যাড করব। কিভাবে অ্যাড করব না, এই যে অ্যালকোহলটা আছে, এই এর যে অক্সিজেনের ওপর যে লোন পেয়ার আছে, ইট উইল অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল, ঠিক আছে। তো এই নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করবে। দিয়ে কোথায় অ্যাটাক করবে না, এই কার্বনে যেমন অ্যাটাক করছিল তেমনভাবে এই কার্বনে অ্যাটাক করবে। কার্বনে অ্যাটাক করলে এই বন্ডটা ব্রেক হবে, ঠিক আছে। ব্রেক হয়ে কি তৈরি হবে আমার কাছে, RCHOH, আর এধারে ভালো করে দেখাচ্ছি আমি, এরকম তৈরি হবে RCHOH, আর এধারে এটা অ্যাড হচ্ছে, তাহলে অক্সিজেন অ্যাড হয়েছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করেছে, এধারে R আছে, এধারে H আছে। নাও এই অক্সিজেনটার কাছে 3টে বন্ড হয়ে গেছে, তো অক্সিজেনের মাথায় প্লাস চলে আসবে, ঠিক আছে, এইটা তৈরি হলো। এবার কি হবে, এবার অক্সিজেনের মাথায় প্লাস আনস্টেবল, তো একটা হাইড্রোজেন কি করবে, H+ হিসেবে বেরিয়ে যাবে। একটা হাইড্রোজেন আমার কাছে H+ হিসেবে বেরিয়ে যাবে, আর দুটো ইলেকট্রন এই অক্সিজেনের মাথায় চলে আসবে। আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে RCHOH and OR। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এর নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। এর নাম কি বলবো, এর নাম হচ্ছে হেমি অ্যাসিটাল, ঠিক আছে। এই স্ট্রাকচারটা যেটা তৈরি হলো, হেমি অ্যাসিটাল এখানে কেন বলছে, হেমি অ্যাসিটাল কেন বলছে, কারণ এখানে একটা OR এসছে। এই যে OR যেটা অ্যালকক্সি গ্রুপ বলে, অ্যালকক্সি, তো এখানে একটা অ্যালকক্সি গ্রুপ কার্বনের সাথে লেগে আছে, তাই এর নাম হচ্ছে হেমি অ্যাসিটাল, ঠিক আছে, এর নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। এবার কি হবে, এবার কি হবে, সেম জিনিস হবে। আবার একে আমি এই জিনিসটা তৈরি হলো, একে আবার অ্যাসিডিফিকেশন করাবো। হেমি অ্যাসিটাল পর্যন্ত থাকবে না, এবার হেমি অ্যাসিটাল থেকে অ্যাসিটাল তৈরি হবে। তো আরো একটা আমি এখানে অ্যালকোহলের অ্যাডিশন করতে পারি, কিভাবে করব সেটাই দেখাচ্ছি। তো আমি সব মুছে দিচ্ছি, শুধু এই স্ট্রাকচারটাকে রাখছি। এবার এখান থেকে যদি আমি একে অ্যাসিডিফিকেশন করাই, H+ যদি দিই, তাহলে এবার এই যে OH এর যে মাথায় যে লোন পেয়ার, এই লোন পেয়ার H+ কে অ্যাটাক করবে, ঠিক আছে, এটা মেকানিজম। তো লোন পেয়ার H+ কে অ্যাটাক করবে, দিয়ে এখানে এরকম তৈরি হবে RC, এই জিনিসটা তৈরি হবে, ঠিক আছে। এবার OH2+ কি হবে, ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যাবে, কেননা অক্সিজেনের কাছে 3টে বন্ড, তো ও কি করবে, একদার থেকে বন্ড ব্রেক করবে, দিয়ে ওয়াটার এখান থেকে বেরিয়ে যাবে, ওয়াটার রিলিজ হয়ে যাবে। ওয়াটার রিলিজ হলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। তো ওয়াটার রিলিজ হয়ে যাচ্ছে, তো -H2O লিখে দিলাম, ওয়াটার রিলিজ হয়ে যাচ্ছে বলে এখানে -H2O লিখলাম, তাহলে এখানে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়ন তৈরি হবে, একে বলা হয় মানে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, যে এই যে অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে, এই অক্সিজেনের লোন পেয়ার কার্বনকে তো দিতে পারে, কার্বনকে দিতে পারে কি পারে না, অবভিয়াসলি কার্বনকে দিতে পারে, ঠিক আছে। তো
এখানে একটা ব্যাক বন্ডিং স্টেবিলিটি তুই দেখতে পাচ্ছিস। ব্যাক বন্ডিং কেন? কারণ এই যে লোন পেয়ার এই কার্বনকে দিতে পারে, ঠিক আছে, কার্বন যে প্লাস কে এই লোন পেয়ারটা তো ডোনেট করতে পারে। আমি তোকে বলেছিলাম, মনে করে দেখ, একটা রেজোনেন্স বলেছিলাম যে এ প্লাস বি মাইনাস, এটাও একটা রেজোনেটিং স্ট্রাকচার হয়। এই নেগেটিভটা কি করতে পারে, একে যেহেতু এর কাছে ডেফিসিয়েন্সি আছে তো ইলেকট্রন দিতে পারে, এবং এই ফেনোমেনাটাকে বলা হয় ব্যাক বন্ডিং। এবার ব্যাক বন্ডিং কেন বলা হয় সেটাও বলি। কেননা বি এর মাথায় মাইনাস কেন? কারণ এর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে। এর মাথায় প্লাস কেন? কেননা এর কাছে একটা ইলেকট্রন কম আছে। তো বি যদি এর একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, আলটিমেটলি এরকম একটা কোভালেন্ট বন্ড তৈরি করে নেয়, তাহলে এটাকে আমরা বলি ব্যাক বন্ডিং করা। ঠিক আছে, ব্যাক বন্ডিং করা মানে একটা এক্সট্রা ইলেকট্রন যদি একে দিয়ে দেয়, এটাকে আমরা বলি ব্যাক বন্ডিং। আর নর্মাল কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে কি হয়? নর্মাল কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে কিছুই না, এ এর কাছে একটা ইলেকট্রন থাকে, বি এর কাছে একটা ইলেকট্রন থাকে, দিয়ে এ বি কে দেয়, বি এ কে দেয়, তো এভাবে শেয়ারিং করতে থাকে, এইভাবে শেয়ারিং চলতে থাকে। তো এটা হচ্ছে নর্মাল কোভ্যালেন্ট বন্ড। বাট কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে মানে বা ব্যাক বন্ডিং এর ক্ষেত্রে, ব্যাক বন্ডকে কোঅর্ডিনেট বন্ডও বলে। ব্যাক বন্ডিং এর ক্ষেত্রে কি হয়, বি এর কাছে, এখানে যেমন বি এর কাছে আগে থেকে একটা ইলেকট্রন ছিল, তো কোঅর্ডিনেট বন্ডিং এর ক্ষেত্রে কি হবে, এর কাছে ইলেকট্রন থাকবে না, বি এর কাছেই দুটো ইলেকট্রন থাকবে, বি এর কাছেই দুটো ইলেকট্রন থাকবে। তাহলে বি এর মাথায় হবে মাইনাস আর এর মাথায় হবে প্লাস, কেননা এর কাছে ডেফিসিয়েন্সি আছে। এবার বি কি করবে, এর একটা ইলেকট্রন এ কে দেবে, যখনই দিয়ে দিল, আবার দেখ জিনিসটা কোভ্যালেন্ট বন্ডিং এর মতোই হয়ে গেল, কিন্তু তৈরি হওয়ার প্রসেসটা আলাদা। কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে এর কাছেও আগে থেকে ইলেকট্রন ছিল, এর কাছেও আগে থেকে ইলেকট্রন ছিল, দুজন শেয়ার করছিল। কিন্তু ইন কেস অফ কোঅর্ডিনেট বন্ডিং বা ব্যাক বন্ডিং, বি এর কাছে ইলেকট্রন আছে এক্সট্রা, বাট এর কাছে নেই, এর কাছে নেই, তো বি এ কে ইলেকট্রন দেবে। ঠিক আছে, তো বি এ কে যখন ইলেকট্রন দেবে, তাহলে এর মাথায় আর প্লাস থাকলো না, বি এর মাথায় আর মাইনাস থাকলো না, আলটিমেটলি জিনিসটা দেখ কোভ্যালেন্ট বন্ডিং এর মতোই হয়ে গেল, বাট তৈরি হওয়ার প্রসেস দুটোর আলাদা। তো এখানে সেই জিনিসটা দেখা যাচ্ছে, একটা ব্যাক বন্ডিং স্টেবিলিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার কি হবে, সেম জিনিস, আবার অ্যালকোহল এখানে আসবে, আবার এখানে অ্যালকোহল আসবে, আবারও এই কার্বন অ্যাটাক করবে, কার্বন প্লাসে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর আবার এটা তৈরি হবে। এর কাছে আবার প্লাস চলে এলো, এই অক্সিজেনের কাছে আবার প্লাস চলে এলো। ঠিক আছে, এবার কি হবে, এই হাইড্রোজেনটা ব্রেক করবে, যে আলটিমেটলি এই স্ট্রাকচারটা তৈরি হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাসিটাল। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাসিটাল। তো এটা হয়ে গেল অ্যাডিশন অফ অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডিশন অফ অ্যালকোহল নিউক্লিওফিলিক। আমি একটা নোট শেয়ার করব, ঠিক আছে, আমি একটা নোট শেয়ার করে দেবো তোকে, ওই নোটটা থেকে একবার ভালো করে পড়ে নিবি। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাডিশন অফ অ্যালকোহল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই আমি আস্তে আস্তে নোট শেয়ার করব, ঠিক আছে, এক্সামের আগে একবার দেখে যাবে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অ্যাডিশন অফ সোডিয়াম থায়োসালফাইড, না সরি, সোডিয়াম বাইসালফাইড, অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড, ভুল করে থায়োসালফাইড বলে দিয়েছি, সরি। সো অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড, এর নাম হচ্ছে সোডিয়াম বাইসালফাইড। ঠিক আছে, সোডিয়াম সোডিয়াম বাই সোডিয়াম বাইসালফাইডের অ্যাডিশন কিভাবে হবে, এটা অ্যালডিহাইড, এগেন ড্র করছি অ্যালডিহাইড। নাও NaHCO3 আছে, সরি NaHSO3 আছে। ঠিক আছে, বোঝা গেল। নাও এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, NaHSO3 স্ট্রাকচার কিরকম একটু দেখতে হবে। এরকম হয় স্ট্রাকচারটা। ঠিক আছে, এরকম হয় এর স্ট্রাকচার। এবার এখানে কি হবে বেসিক্যালি, যদি আমি দেখাই, এই যে সালফার রয়েছে, সালফারের কাছে লোন পেয়ার থাকে, একটু ভালো করে দেখবি। ঠিক আছে, সালফারের কাছে লোন পেয়ার থাকে,
এই যে সালফারের লোন পেয়ার একে অ্যাটাক করবে এখানে, ঠিক আছে, সালফারের যে লোন পেয়ার একে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে। এটা কিন্তু এনসিআরটিতে পর্যন্ত ভুল দেওয়া রয়েছে, যদিও আমি এনসিআরটি কনসিডার করা হয় না, অনেক বুকসে এনসিআরটি যেটা 12th এনসিআরটি তাতেও ভুল দেওয়া রয়েছে এই মেকানিজমটা। অক্সিজেন দিয়ে অ্যাটাক দেখানো রয়েছে, অক্সিজেন কিন্তু অ্যাটাক করে না, এ কিন্তু অ্যাটাক করে না, অ্যাটাক করে হচ্ছে সালফারের যে ইয়ে রয়েছে লোন পেয়ার রয়েছে, ও অ্যাটাক করে, ঠিক আছে। তো এই লোন পেয়ারটা এই কার্বনকে অ্যাটাক করবে, ঠিক আছে। এবার এত বড় স্ট্রাকচার দিয়ে আমি দেখাচ্ছি না, আমি হ্যাঁ কি বলছো, ঠিক আছে। এ যখন কার্বনকে অ্যাটাক করলো এখান থেকে ব্রেক হবে, আর সি এইচ ও মাইনাস এস ও 3H, ঠিক আছে, এটা তৈরি হলো। এবার জিজ্ঞাসা করতেই পারিস যে Na প্লাসটা কোথায় গেল, SO3H, তাই তো? হ্যাঁ, এবার জিজ্ঞাসা করতে পারিস যে Na প্লাসটা কোথায় গেল, ঠিক আছে। তো Na প্লাসটা এ তো ধরে নে Na প্লাস আর SO3H SO3 মাইনাস হিসেবে ভাঙতে পারে। কিভাবে, আমি আরেকবার স্ট্রাকচারটা ড্র করছি, আমার তখনই দেখিয়ে দেওয়া উচিত ছিল। এখন দেখ এই যে স্ট্রাকচারটা, এটা তো ধরে নে একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড করে রয়েছে, যেমন NaCl হয় তেমনই এটা, এটা হচ্ছে অ্যানায়ন পার্টটা, এটা হচ্ছে ওটারই অ্যানায়ন পার্টটা। NaCl যেমন হয় Na প্লাস Cl মাইনাসে ভেঙে যায়, তেমনই এও প্লাস মাইনাসে ভাঙতে পারে। কিভাবে ভাঙবে, Na প্লাস এইভাবে ভাঙবে, ঠিক আছে। এবার এভাবে যখন ভাঙার পর এই সালফারের কাছে যে লোন পেয়ার রয়েছে ও বেসিক্যালি একে অ্যাটাক করবে, এটা আমার প্রথমেই দেখিয়ে দেওয়া উচিত ছিল, একে অ্যাটাক করবে, ঠিক আছে, যেটা ওখানে দেখানো রয়েছে, যার কারণে এখানে SO3H তৈরি হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। নাও যে Na প্লাসটা রয়েছে, Na প্লাসটা আলাদা হয়ে গেছিল, ও এর কাছে চলে আসবে, Na প্লাস এর কাছে চলে আসবে, ঠিক আছে। এবার এই স্ট্রাকচারটা আমাকে এমনিতেও একটু খুলে দেখাতে হবে, ঠিক আছে। এখানে কি হবে, ও মাইনাস Na প্লাস এভাবে থাকলো। এবার এখানে SO3H কে একটু খুলে দেখাচ্ছি আমি, এই হিসাবে আছে। এবার যদি তুই এই স্ট্রাকচারটাকে ভালো করে দেখিস, এইখানে একটা যদি আমি নেগেটিভ আনতে পারি, এর মাথায় এই অক্সিজেনের মাথায় যদি কোনোভাবে আমি নেগেটিভ আনতে পারি, তাহলে নেগেটিভ এখানে রেজোনেন্স করবে। এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে যে অক্সিজেনের মাথায় তো বাই ডিফল্ট লোন পেয়ার রয়েছে, তো সেই লোন পেয়ারও তো রেজোনেন্স করতে পারে, কিন্তু একটা লোন পেয়ারের থেকে একটা নেগেটিভ চার্জের রেজোনেন্স বেশি প্রেফারেবল হয়, বেশি স্টেবল হয় স্ট্রাকচার। যদি একটা লোন পেয়ার থেকে, যেমন আমি তোকে দেখাই, HC ডবল বন্ড OH, এটা আছে, এটা ফর্মিক অ্যাসিড বলা হয়। তো ফর্মিক অ্যাসিড এখানে রেজোনেন্স করছে, ফর্মিক অ্যাসিডের লোন পেয়ারও এখানে, মানে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে রেজোনেন্স করছে, মানছি। বাট যদি এখানে ফরমেট আয়ন হতো, মানে HC ডবল বন্ড O মাইনাস যদি এখানে হতো, তাহলে এ কিন্তু আরো বেটার রেজোনেন্স করতো। লোন পেয়ারের থেকে একটা নেগেটিভ চার্জের রেজোনেন্স বেশি আমরা প্রেফারেবল মনে করি। 2 নাম্বার কারণ, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আসা মানে স্টেবল, আরো বেশি স্টেবল। কেন, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো যেহেতু অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ও চায় ওর মাথায় নেগেটিভ আসুক, ঠিক আছে। তো এখানেও সেম জিনিস হচ্ছে, যে আমরা যদি কোনোভাবে অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ আনতে পারি, তাহলে রেজোনেন্সটা আরো বেশি স্টেবিলাইজড হবে, আরো বেশি ভালো করে রেজোনেন্সটা হতে পারবে, ঠিক আছে। তো আমরা সেটাই করব, এর মাথায় নেগেটিভ চার্জ আনবো। এখন কিভাবে আনবো এর মাথায় নেগেটিভ চার্জ, তো তার প্রসেস হচ্ছে এটা, যে আমরা ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আমি আগে দেখাতে ভুলে গেছি, এদের যে কটা স্টেপ হয়, ঠিক আছে, এদের যে কটা স্টেপ হয় সোডিয়াম বাইসালফাইডিক এর, মানে যে কটা স্টেপ হবে সব কিন্তু রিভার্সেবল হবে, ঠিক আছে।
সব কটা স্টেপে কিন্তু রিভার্সেবল হবে, মানে সোডিয়াম এর ক্ষেত্রে, সোডিয়াম বাইসালফাইটের ক্ষেত্রে। কেন আমি কিছুক্ষণ বাদ আসছি, তার কারণ সব কটা স্টেপ রিভার্সেবল হবে। এইটা তো কোনো স্টেপ নয়, এটা এই কম্পাউন্ডটাকে আমি খুলে দেখিয়েছি। এক্সামের সময় কিন্তু দুটো এইভাবে লিখবি না যে এইভাবে একটা লিখলি একটা ওপেন করে লিখলি, এটা লেখার দরকার নেই, এই স্ট্রাকচারটা লেখার দরকার নেই। তুই ওপেন করেই লিখবি, যখন লিখবি ওপেন করে লিখবি, যখন লিখবি তখন ওপেন করে লিখবি স্ট্রাকচারটাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এর মাথায় যদি কোনোভাবে নেগেটিভ চার্জ আনা যায় তাহলে সেটা আরো বেটার। তো কিভাবে করতে পারি? তো এখানে একটা হবে ইন্ট্রা মলিকিউলার প্রোটন ট্রান্সফার, এবং এটাও রিভার্সেবল হতে হবে। কি হবে? ইন্ট্রা মলিকিউলার, আমি এখানে ইন্ট্রা মোল পর্যন্ত লিখে ছেড়ে দিলাম, এক্সামে পুরো লিখবি ইন্ট্রা মলিকিউলার প্রোটন ট্রান্সফার। এই ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফারে কি হবে? এই যে হাইড্রোজেনটা রয়েছে এটা H+ হিসেবে বেরিয়ে যাবে, দিয়ে H+ হিসেবে বেরিয়ে কোথায় যাবে না এই অক্সিজেনের কাছে চলে আসবে, আর এই যে Na+টা এর কাছে চলে যাবে। মানে কিরকম হবে বেসিক্যালি দেখাচ্ছি স্ট্রাকচারটা আমি, এরকম হবে আর সি, অক্সিজেনের কাছে কি চলে এলো, অক্সিজেনের কাছে হাইড্রোজেন চলে এসছে, তো OH হয়ে গেল। আর এখানে SO3 এর কাছে কি চলে এলো, S ডবল বন্ড O মাইনাস Na+ চলে এলো এখানে। বেসিক্যালি Na+টা এখানে, H+টা এখানে চলে গেল। তো এখানে কি হলো, একটা জিনিস যদি ভালো করে দেখিস, এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করার জন্য একটার মাথায় নেগেটিভ আর একটা মাথায় পজিটিভ হতেই হবে। তার মানে এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ আছে, নাও দিস নেগেটিভ চার্জ কি করবে, এর রেজোনেন্স করতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই এটা আমাদের কাছে তৈরি হবে, ঠিক আছে? ওকে, এই স্ট্রাকচারটা আমার কাছে তৈরি হবে, নামটা আমি ভুলে গেলাম, নামটা কি যেন ছিল। যাই হোক, আমি নোট শেয়ার করে দেবো, আমি এর নোট শেয়ার করবো, সে নোটের নামটা দেখে নেবে একবার, ঠিক আছে? এর নামটা আমি ভুলে গেলাম আসলে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, এখানে যে রিভার্সিবল অ্যালো, যে জিজ্ঞাসা করতে পারছে রিভার্সিবল অ্যারো কেন দিলাম, তার কারণ হচ্ছে একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার আছে। অ্যালডিহাইড আর মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, দেন কিটোন। এটা হচ্ছে জেনারেল, যে কোনো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হোক, জেনারেলি কি হয়, অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কম্পেয়ার টু কিটোন, ঠিক আছে? এবং সোডিয়াম বাইসালফাইটের রিঅ্যাকশনের ক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখবে, এই রিঅ্যাকশনটা মাত্র দুজন দেয়, একটা হচ্ছে অল অ্যালডিহাইডস এই রিঅ্যাকশন দেবে, অল অ্যালডিহাইডস এই রিঅ্যাকশন দেবে, আর সেকেন্ড হচ্ছে অনলি মিথাইল কিটোন, অনলি মিথাইল কিটোন কারা দেবে, অনলি মিথাইল কিটোন কি করে এই রিঅ্যাকশনটা দেয়। কিটোনের যখন তুই নাম্বার বাড়াতে থাকবে, কার্বন নাম্বার বাড়াতে থাকবে, তাহলে কিন্তু এই রিঅ্যাকশনের রেট কমতে থাকবে। দ্যাট ইজ ওয়াই অনলি মিথাইল কিটোন দেয়, মিথাইল কিটোন বাদে আর কোনো কিটোন কিন্তু এই রিঅ্যাকশন দেয় না, এটা মাথায় রাখতে হবে। আর যদি বলি অ্যালডিহাইডস এর কথা, তো সব অ্যালডিহাইড এই রিঅ্যাকশনটা দেয়, সোডিয়াম বাইসালফেটের রিঅ্যাকশন সব অ্যালডিহাইডস দেয়, ঠিক আছে? এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। সোডিয়াম বাইসালফাইটের রিঅ্যাকশন হয়ে গেল, অ্যালকোহলের অ্যাডিশন হয়ে গেল, আর কিসের অ্যাডিশন রিঅ্যাকশন ছিল, একবার আমি চেক করে নিই আর কিসের ছিল। হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা তো অ্যামোনিয়া চলে এলো, 1 মিনিট।
আরেকটা আছে তোর HCN এর এডিশন। তো আমার কোথায় চুপ কর। লাস্ট হচ্ছে HCN এর এডিশন। HCN এর ক্ষেত্রে কি হয়, HCN তো উইক অ্যাসিড, তাহলে H প্লাস প্লাস CN মাইনাসে ব্রেক হয়, এবং এটাও এখানে ডাবল হেডেড অ্যারো দিতে হবে, ঠিক আছে। নাও H প্লাস CN মাইনাসে ভাঙে, এখন CN মাইনাস কি করবে, একে অ্যাটাক করবে, ঠিক আছে। অ্যাটাক করলে কি তৈরি হবে, টেট্রাহেড্রাল অ্যালকোক্সাইড আয়ন তৈরি হবে। আবার এর অ্যাসিডিফিকেশন করব, তো অ্যাসিডিফিকেশন করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে, এর নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এর নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন তৈরি হবে এখানে, ওকে। আর এবার HCN তো উইক অ্যাসিড, তো HCN যেহেতু উইক অ্যাসিড, তো H প্লাস CN মাইনাস খুব কম এক্সটেন্টে ভাঙে। এই কারণে আমরা কি করব, HCN এর সাথে যে কোনো একটা বেসের রিয়াকশন করাবো। HCN এর সাথে যে কোনো একটা বেসের রিয়াকশন করাবো, ঠিক আছে। HCN এর সাথে কি করব, যে কোনো একটা বেসের রিয়াকশন করাবো, লাইক HCN এর সাথে আমরা NaOH এর রিয়াকশন করাবো। কেন করাচ্ছি, কেননা HCN হচ্ছে উইক অ্যাসিড, মানে এ কখনো 100% ব্রেক হবে না, এ কখনো না 100% ব্রেক হবে না। HCN হয়তো দেখা যাবে 20% ভাঙলো, বাকি 80% ভাঙলোই না। আর যদি না ভাঙে, H প্লাস CN মাইনাস যদি না তৈরি হয়, তাহলে CN মাইনাস গিয়ে অ্যাটাক করতে পারবে না অ্যাজ এ নিউক্লিওফাইল। সো দ্যাট ইজ ওয়াই আমরা HCN কে কোনো একটা বেসের সাথে রিঅ্যাক্ট করাবো। HCN উইক অ্যাসিড, NaOH হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর বেসের সঙ্গে রিঅ্যাক্ট করলে কি হবে, এখানে NaCN তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। নাও একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, গোটা জীবনে কাজে লাগবে, সেটা হচ্ছে যে স্প্যারিংলি সলিউবল সল্ট বাদ দিয়ে, যদি স্প্যারিংলি সলিউবল সল্টকে ছেড়ে দিই, যে কোনো সল্ট হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, যে কোনো সল্ট। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি স্প্যারিংলি সলিউবল সল্ট, তো তাদের বাদ দিয়ে বাকি যারা রয়েছে সবাই কিন্তু আমাদের কাছে মানে কি বলে, হ্যাঁ ওটা কি সল্ট বলে, স্ট্রং ইলেকট্রোলাইট। যে কোনো সল্ট, যে কোনো স্প্যারিংলি সলিউবল সল্ট দিয়ে বাদ দিয়ে যে কোনো সল্ট হচ্ছে আমাদের কাছে স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারা, যারা 100% ব্রেক হয়, যেমন হচ্ছে তোর NaCl। NaCl হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, কেন, একে যদি জলে দিয়ে দিই 100% Na প্লাস Cl মাইনাস আয়নে ভেঙে যাবে। তো যে কোনো সল্ট, ঠিক আছে, যে কোনো সল্ট হচ্ছে আমাদের কাছে স্ট্রং ইলেকট্রোলাইট। তো HCN তো উইক, তাহলে HCN কে যদি কোনো একটা বেসের সাথে আমি রিঅ্যাক্ট করিয়ে দিই, তাহলে এখানে NaCN তৈরি হলো। নাও দিস NaCN ইজ স্ট্রং, কেন, NaCN পুরোপুরি এ ভাঙবে, এ 100% ভাঙবে, Na প্লাস প্লাস CN মাইনাসে ব্রেক হয়ে যাবে। বাট হ্যাঁ একটা প্রবলেম আছে, একটা প্রবলেম হচ্ছে যে যারা স্প্যারিংলি সলিউবল সল্ট হয়, যারা স্প্যারিংলি সলিউবল সল্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাঙে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 100% ব্রেক হয় না। লাইক AgCl, AgCl এর হয়তো জানিস, AgCl এর হোয়াইট পিপিটি পড়ে, AgCl এর হোয়াইট পিপিটি পড়ে, স্ট্রং ইলেকট্রোলাইট নয়, উইক ইলেকট্রোলাইট। কেন, Ag প্লাস Cl মাইনাস এর সল্টটা তো ভাঙে, বাট ও ইকুইলিব্রিয়ামে থাকে AgCl এর সাথে, ঠিক আছে। তো এই কারণে আমরা একটা জিনিস ডিফাইন করি, ওর ক্ষেত্রে একটা জিনিস ডিফাইন করি, ওটা হচ্ছে এস, যেটাকে কি বলা হয় ওটাকে, যাই হোক ওগুলো আমাদের কাজেরও নয়। মোট কথা জেনে রাখবে যে স্প্যারিংলি সলিউবল সল্ট বাদে যারা যারা হয়, লাইক AgCl, AgBr, AgI, এরা বাদ দিয়ে বাকি যারা রয়েছে সল্ট সবাই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট।
ঠিক আছে? তো আমরা এখানে উইক বেসের সাথে কেন রিঅ্যাক্ট করে, যাতে এখানে স্ট্রং ইলেকট্রোলাইট তৈরি হয়, মানে NaCN তৈরি হয়, যেটা 100% ব্রেক হবে, 100% ব্রেক হবে। ঠিক আছে, HCN অ্যাডিশন এটা লাস্ট ছিল। আমি এবার সব কটা নোট শেয়ার করে দেবো। ঠিক আছে, আর একটা গ্রিগনাট রিএজেন্ট আছে, গ্রিগনাট আছে। আচ্ছা, এটা ছিল অ্যাডিশন অফ HCN। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাডিশন অফ গ্রিগনাট রিএজেন্ট, অ্যাডিশন অফ গ্রিগনাট। এখন গ্রিগনাট রিএজেন্ট মানে কি? গ্রিগনাট রিএজেন্ট মানে হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। গ্রিগনাট রিএজেন্ট লাইক, দেখ সব অর্গানিক মেটালিক কম্পাউন্ড যে গ্রিগনাট রিএজেন্ট হবে এরকম নয়। গ্রিগনাট রিএজেন্ট বেসিক্যালি এরকম দেখতে হয়, R মাইনাস Mg2 প্লাস আর X মাইনাস। গ্রিগনাট রিএজেন্ট অ্যাকচুয়ালি এভাবে থাকে। একটা জিনিস মাথায় রাখবি, গ্রিগনাট রিএজেন্ট এখানে যে ফর্মে রয়েছে এটা হচ্ছে আয়নিক ফর্ম, আর একটা কোভালেন্ট ফর্মও হয়, সেটা হচ্ছে এরকম RMgX। তাহলে এবার এখানে যে গ্রিগনাট রিএজেন্ট ইউজ হচ্ছে সেটা আয়নিক ফর্মে থাকবে না কোভালেন্ট ফর্মে থাকবে, এটা একটা বড় কনফিউশন। তো এই কনফিউশন দূর করার একটা জাস্ট রামবান বলে দেবো, এই কনফিউশন দূর হয়ে যাবে। গ্রিগনাট রিএজেন্ট তখনই এরকম আয়নিক ফর্মে থাকবে যখন গ্রিগনাট রিএজেন্ট অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে। যেমন হচ্ছে আজ যদি আমি গ্রিগনাট রিএজেন্টের সাথে ফেনলের রিঅ্যাকশন করে, কার রিঅ্যাকশন করে? ফেনলের রিঅ্যাকশন করে, ফেনল। তাহলে কি হবে জানিস? ফেনল এখানে অ্যাসিড হিসেবে কাজ করবে আর গ্রিগনাট রিএজেন্ট এখানে বেস হিসেবে কাজ করবে। তাহলে ফেনল কিভাবে ভাঙবে? না, ফেনল ভাঙবে এভাবে, PHO মাইনাস প্লাস H প্লাস, এভাবে ভাঙবে। তাহলে ফেনল এখানে H প্লাস দিল, তো অ্যাসিড হিসেবে কাজ করবে। আর এ কি কাজ করবে? বেস হিসেবে কাজ করবে। কিভাবে বেস হিসেবে কাজ করবে? না, আর এর ওপর যে মাইনাস রয়েছে, যে নেগেটিভ চার্জ রয়েছে, সে H প্লাস কে নিজের নেগেটিভ চার্জ দিয়ে দেবে, দিয়ে তৈরি করবে অ্যালকেন তৈরি করবে, আর H তৈরি করবে। এই যে আর মাইনাস আর H প্লাস জুড়ে যাবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন, তো আর H তৈরি হবে প্লাস প্লাস এখানে যেটা থাকবে সেটা হচ্ছে দরকারও নেই আমাদের, এমনি সাইড প্রোডাক্ট তো অর্গানিকের দরকারও পড়ে না, লিখেই বা কি করব। ঠিক আছে, তো মোট কথা এখানে অ্যালকেন তৈরি হবে, RH তৈরি হবে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে। ঠিক আছে, আর এ কখন কোভ্যালেন্ট হিসেবে কাজ করবে? এ কোভ্যালেন্ট হিসেবে তখনই কাজ করবে যখন এ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেবে। ঠিক আছে, যখন এ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেবে, যেখানে বেসিক্যালি এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, সেখানেও এক্স্যাক্টলি ঠিকই তো বলছি, সেখানেও কোভালেন্টের মতো কাজ করবে। তাহলে এই যে অ্যাডিশন অফ গ্রিগনাট রিএজেন্ট পড়ছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে, এ কিন্তু কোভালেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এ কি হিসেবে কাজ করবে? কোভালেন্ট হিসেবে কাজ করবে। ওকে, ঠিক আছে। এবার তাহলে যদি আমি দেখি, এর মধ্যে বেসিক্যালি এভাবে বলা উচিত নয় যে কিভাবে কাজ করবে, বলা উচিত নয়। এর মধ্যে বেসিক্যালি দুটো নেচারই থাকে, কোভালেন্ট ক্যারেক্টারও থাকে, আবার আয়নিক ক্যারেক্টারও থাকে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখি অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে, এর নোটটা কিন্তু ম্যান্ডেটরি দেখবি, কেননা সময় কম আছে তো আমি সবকিছু বলতে পারছি না, কিন্তু যেটুকু আছে সেটুকু তুই বুঝতে পারবি। ঠিক আছে, আর না বুঝতে পারলে কন্ট্যাক্ট মি। তো এ যখন এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা এদিকে ব্রেক হবে। ঠিক আছে, এই বন্ডটা এদিকে ব্রেক হবে। তো আলটিমেটলি যদি দেখি, আলটিমেটলি যেটা আলটিমেট তৈরি হবে আমি ওটা লিখছি, স্ট্রাকচার ও মাইনাস, এটা তৈরি হবে। আর একটা পার্ট কি তৈরি হবে?
এরকম তৈরি হলো। আর এ যখন বেরিয়ে যাবে তো এ কি হিসাবে থাকবে, এ হিসাবে থাকবে mgx হিসাবে, ঠিক আছে, mgx হিসাবে থাকবে, ঠিক আছে, মানে এরকম mgx তো বলা ঠিক নয়, mg প্লাস x হিসাবে থাকবে, ঠিক আছে। তাহলে ও কি করবে, ও মাইনাসের কাছে চলে যাবে, দিয়ে এরকম দেখতে হবে mgx হিসাবে, এরকম হয়ে থাকবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এর অ্যাসিডিফিকেশন করব। একে যখন আমি অ্যাসিডিফিকেশন করব, এটা তৈরি হবে। সাইড প্রোডাক্ট আমাদের অত দরকার পড়ে না, তাই আমি লিখছি না এখানে সাইড প্রোডাক্টের, ঠিক আছে। তো এটা আমাদের কাছে তৈরি হবে, ঠিক আছে। এখানে যদি এইচ এর জায়গায় আর রাখতাম, আচ্ছা এখানে আমাকে একটা জিনিস বল, আলটিমেটলি তৈরি কি হচ্ছে। তো ভালো করে দেখ, আলটিমেটলি এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, ওইচ আসছে না, অ্যালকোহল তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাছে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি এখানে এইচ এর জায়গায় আর রাখতাম, তাহলে দেখ কি তৈরি হতো, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হতো, ঠিক আছে। যদি এখানে দুটোই হাইড্রোজেন থাকতো, তাহলে দেখতিস আলটিমেটলি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডিশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। এবং আলটিমেটলি যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি কিভাবে দেখবো। তো রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি দেয় সবসময় মনে রাখবে ডিউ টু, এটা প্রথমে লিখবি, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, এটা লিখলি ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স অ্যালডিহাইডস, সরি ketones are less reactive than aldehyde towards NAR, nucleophilic addition reaction. Towards nucleophilic addition reaction due to steric hindrance, ketones are less reactive than aldehyde towards NAR, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবি, এটা 1 নাম্বার, এটা দিয়েই লেখাটা শুরু করবি। এরপর যদি আমাকে অ্যালডিহাইডের মধ্যেও কম্পেয়ার করাতে হয় বা কিটোনের মধ্যেও কম্পেয়ার করাতে হয়, সেক্ষেত্রে এগেন তুই স্টেরিক হিন্ড্রেন্স তো দেখতেই পারিস, বাট বেটার আমরা দেখবো নিউক্লিওফিলিসিটি। সেকেন্ড আমরা দেখবো কি, আমি ঠিকঠাক লিখছি, সরি নট নিউক্লিওফিলিসিটি, ইলেকট্রোফিলিসিটি। কেন অ্যালডিহাইড কি, যদি তুই অ্যালডিহাইডকে দেখিস ভালো করে, তো অ্যালডিহাইডের ওপর এসে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, রাইট। অ্যালডিহাইড কি করছে, অ্যালডিহাইডকে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। তো নিউক্লিওফাইল যদি অ্যালডিহাইডকে অ্যাটাক করে, তার মানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, তাহলে অ্যালডিহাইড এখানে কি ইলেকট্রোফাইল বাই ডিফল্ট। অ্যালডিহাইড তো ইলেকট্রোফাইল না, অ্যালডিহাইডের যখন এই বন্ডটা ব্রেক হবে তো এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, তো কার্বনের মাথায় প্লাস মানে কি এই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, আর এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, ঠিক আছে। তো সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনাইল কম্পাউন্ড। এবার তুই জিজ্ঞাসা করতেই পারিস যে এখানে অ্যালডিহাইড থেকে হঠাৎ কার্বনাইল কম্পাউন্ড কেন বলছি, কেন অ্যালডিহাইড কিটোন দুটোই হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড। আর আমরা বেসিক্যালি কি পড়ছি, আমি মুখে হয়তো অ্যালডিহাইড বলছি, ইন জেনারেল কখনো কখনো কিটোন বলে দিচ্ছি, বাট আমরা বেসিক্যালি কি পড়ছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন অফ কার্বোনাইল কম্পাউন্ডস, মানে কার্বোনাইল কম্পাউন্ডস এর আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়ছি, সেখানে অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে, দ্যাট ইজ ওয়াই ইলেকট্রোফিলিসিটি অফ কার্বোনাইল কম্পাউন্ড। এবার এখানে একটা জিনিস ভেবে দেখ যে
আমি প্রথম দিনই বলেছিলাম স্টেবিলিটি এখানে কিভাবে কাজে লাগবে। দেখ কার্বনের মাথায় দেখ একটা জিনিস, যে যদি কোনো নিউক্লিওফাইল এসে কার্বনকে অ্যাটাক করে, তাহলে নিউক্লিওফাইলের নিজের কাছে আছে নেগেটিভ চার্জ, কার্বনের মাথায় কি আছে পজিটিভ চার্জ। ঠিক আছে, কেননা কার্বন আর অক্সিজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে অক্সিজেন, তাহলে অক্সিজেন চাইবে নিজের মাথায় নেগেটিভ চার্জ ক্রিয়েট করতে, কার্বন চাইবে নিজের মাথায় পজিটিভ চার্জ ক্রিয়েট করতে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি ভুল দেখিয়েছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল নেগেটিভ চার্জ বা অ্যাকচুয়াল পজিটিভ চার্জ আসবে না এখানে, এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ থাকবে। বাট ডেল্টা পজিটিভ হলেও কার্বন তো পজিটিভ হচ্ছে, ডেল্টা পজিটিভ হলে অ্যাফিনিটি তো রয়েছে নিউক্লিওফাইলকে নিজের দিকে টানার, তো কার্বনের ওপর পজিটিভ চার্জ রয়েছে। এখন যে কোনো স্পিসির ওপর চার্জ আসা মানে একটা নেগেটিভ ব্যাপার। তো কার্বনের মাথায় ডেল্টা পজিটিভকে যদি নিউট্রালাইজ করতে হয়, তাহলে কার্বনের সাথে আমাকে এমন গ্রুপ লাগাতে হবে যেটা কার্বনকে কি সাপ্লাই দিতে পারে, ইলেকট্রন সাপ্লাই দিতে পারে, মানে প্লাস আই গ্রুপ লেগে থাকতে হবে। আর আমি তো বলেছিলাম যে যে কোনো অ্যালকাইল গ্রুপ হচ্ছে প্লাস আই, তো কার্বনের কাছে যত বেশি প্লাস আই থাকবে, ঠিক আছে, কার্বনের কাছে প্রথম হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স ফ্যাক্টর, যে কার্বনের কাছে যত হাইড্রোজেন বেশি থাকবে তত তাড়াতাড়ি কি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারবে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে প্লাস আই, ঠিক আছে, প্লাস আই, তার মানে কার্বনের কাছে যত বেশি প্লাস আই থাকবে তত ভালো, মানে না 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 সরি, মাইনাস আই থাকবে, সরি মাইনাস আই, কেন কার্বনের এখানে যত বেশি প্লাস আই, মানে যত বেশি আমি এর সাথে প্লাস আই গ্রুপ অ্যাড করে দেবো, কার্বনের মাথায় যে ডেল্টা পজিটিভ আছে সে তো নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে তো সে তো রিয়াকশনই করতে হবে না। না, আমি ভুল করে স্টেবিলিটি ফ্যাক্টর বলছিলাম। কার্বনের মাথায় যদি, আমি একটু রেকটিফাই করছি, কার্বনের মাথায় যদি প্লাস থাকে আর সেই প্লাসটাকে যদি, কার্বনের মাথায় যদি প্লাস থাকে আর সেই প্লাসটাকে যদি স্টেবিলাইজ করার জন্য আমি অ্যালকাইল গ্রুপ এখানে লাগিয়ে দিই, তাহলে কি হবে, কার্বনের মাথায় প্লাসটা কমতে থাকবে, আর কার্বনের মাথায় যদি প্লাস কমতে থাকে তাহলে কম রিঅ্যাক্টিভিটি হবে, এর স্টেবিলিটি বেশি হবে, কিন্তু আমরা তো চাইছি রিঅ্যাক্টিভিটি বেশি হোক। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাবো, মানে মাইনাস আই বা মাইনাস এম গ্রুপ লাগাবো। তাহলে যত বেশি মাইনাস আই লাগাবো এই কার্বনের উপর প্লাস তত বেশি বাড়তে থাকবে, আর যত বেশি কার্বনের উপর প্লাস বাড়তে থাকবে তত বেশি নিউক্লিওফাইলকেও অ্যাট্রাক্ট করবে আর তত বেশি রিয়াকশন হবে। তো ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনাইল কম্পাউন্ড এটাকে আমাকে বাড়াতে হবে, এটাকে আমাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তার জন্য আমরা কি করব, ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনাইল কম্পাউন্ড বাড়ানোর জন্য কি করব, এর সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে বেশি লাগাবো আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে কম লাগাবো। কারণ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি আমি লাগিয়ে দিই কার্বনের উপর প্লাস কমতে থাকবে, আর কার্বনের উপর যদি প্লাস কমতে থাকে তাহলে নিউক্লিওফাইলের প্রতি অ্যাফিনিটি কমতে থাকবে, আর অ্যাফিনিটি কমতে থাকলে এ বেশি স্টেবল হবে, কম রিঅ্যাক্টিভ হবে, সো রিঅ্যাকশনে যেতে চাইবে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা কি করব, ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনাইল কম্পাউন্ডকে ইনক্রিজ করার জন্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে লাগাবো বেশি করে আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে লাগাবো কম। ঠিক আছে, মানে ইন দ্য সেন্স যে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে তত কার্বনাইল কম্পাউন্ডের ইলেকট্রোফিলিসিটি বাড়বে, তত রেট অফ রিঅ্যাকশন বাড়বে। আর যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগাবো তত কি হবে, ইলেকট্রোফিলিসিটি এর কমবে, আর ইলেকট্রোফিলিসিটি কমলে রেট অফ রিঅ্যাকশন কমবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। ঠিক আছে, তো এটা আমাদের কাছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ছিল, পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আর কি কি আছে একবার দেখি। তো এটা হয়ে গেল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। বাকি আর একটা শর্ট নোটও আছে, আমাকে ওটা শেয়ার করতে হবে। পার্কিন কনডেনসেশন, বেনজোইন কনডেনসেশন আর কোয়ালিটেটিভ টেস্ট আছে।
ঠিক আছে, তাহলে আজকে এটাই থাক। পার্কিন আর বেনজোইনের একটা কম্বাইন্ড ভিডিও করে সেন্ড করে দেবো।